নমস্কার, সাদা কথা কালো কথায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গতকাল যে হঠাৎ ঝড়, সেই হঠাৎ ঝড়ের বিভীষিকা এখনো যারা রাস্তায় ছিলেন, যারা ঘরে বসে প্রত্যক্ষ করেছেন, সবারই চোখে মুখে। এবং এই ঝড় বিশেষজ্ঞদের মতে ৭২ বছরের মধ্যে এই প্রথম কলকাতা শহরে এই ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়। কি কি একবার মনে করিয়ে দিই এই ঝড় সংক্রান্ত কিছু বিষয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৫০ বাড়ি। এই হঠাৎ ঝড়ে উপড়ে গেল এই শহরেই ২৫০-র ওপরে গাছ। ঝড়ে ভেঙে পড়ল কলকাতায় ২০০ ল্যাম্প পোস্ট। ঝড়ে শহরে মৃত অনেক। এই শহরেই ৮ জনের মৃত্যু হয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত, বিপর্যয় মোকাবিলায় যাকে মাঝে মধ্যেই সবসময় আমরা বলা যায় রাস্তায় দেখতে পাই, এবং গতকালও এই ঝড়ের সময় যিনি রাস্তায় নেমেছিলেন সমাজকর্মী বিপিন গণত্রা। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এবং বিপিন বাবুর সঙ্গে যিনি দীর্ঘদিন কাজ করেছেন কলকাতা শহরের বিভিন্ন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্তা মিস্টার M.O. বেগ। মিস্টার বেগ, আপনাকেও স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন, এই যে গাছ পড়ে যাচ্ছে, ২৫০ গাছ পড়ল ১০০ কিলোমিটার বেগে ঝড়ের কারণে, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই শহরে পরিকল্পনাহীনভাবে বৃক্ষরোপণ, সেই বিষয়টি নিয়ে আমরা জানব। বটানি বিভাগীয় প্রধান অধ্যাপক রুমা পাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন, কেন এই হঠাৎ ঝড়, এর আশঙ্কা আবারও আছে কিনা, এই সব নিয়ে গতকালও আমরা আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করব, যার সঙ্গে আবহাওয়াবিদ সুজীব কর। আপনাকেও স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। একবার দেখে নেওয়া যাক গতকাল এই হঠাৎ ঝড়ে কি পরিস্থিতি হয়েছিল। যে পরিস্থিতি আমরা দেখে এসেছি রূপলী পর্দায় দেখে আমরা আতঙ্কিত হয়েছি, কিন্তু কলকাতার মানুষ কখনো হয়তো ভাবতে পারেননি বাস্তবেও এই রকম ঝড়ের সাক্ষী থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন যে এই ঝড় যা গতকাল হয়েছে তা যদি কলকাতা শহরে না হতো, যদি কোনো গ্রামাঞ্চলে হতো, গোটা গ্রাম ধূলিসাৎ হয়ে যেত। গতকাল কলকাতা শহরের চিত্রটা কি হয়েছিল আরো একবার দেখে নেওয়া যাক। যদিও এই বিধ্বস্ত শহরে এখনো অনেক জায়গাতেই স্বাভাবিক হয়নি জনজীবন। আর রূপলী পর্দা হোক বা বাস্তব প্রাকৃতিক দুর্যোগ যে কারো হাতে নেই তা স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এটাই বলেছেন। কি বলেছেন দেখে নেওয়া যাক। কলকাতা বা আশেপাশে যেটা হয়েছে, অনেকেই বলছে গতিবেগটা এত বেশি ছিল যে কিন্তু আইলার সাথে তুলনা করছে, আর একটা সতর্কতা ছিল, ফলে হঠাৎ করে হয়েছে, তো ফলে মানুষের প্রাণটা অদলে চলেছে। এবং প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই, বাট আমরা কালকে সারাক্ষণ মনিটর করে যেটা পেয়েছি, যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলো এবং যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদের সব রকমই সাহায্য করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কারণ ডিজাস্টার কিন্তু কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে, এবং ডিজাস্টার যে কোনো সময় করা যেতে পারে, এটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসাররা করবে। আমাদের যেটা খবর আছে সেটা হচ্ছে হাওড়াতে মারা গিয়েছেন 6 জন, মানে বিদ্যুতে মারা গেছে।
যেমন বেলুড়ে হয়েছে, পুকুর জলে হয়েছে, বিদ্যুতের বৈদ্যুতিক এতে। তারপরে কলকাতায় হচ্ছে 8 জন, মানে গাছ পড়ে তারপরে তুমি রান্না করছিল, হঠাৎ করে ঝড়ে আগুন লেগে গেছে তার ঘরে, রান্নাঘরে, সেরকম কেস আছে, তার বাড়ি ভেঙে পড়ে। কলকাতায় 8 জন, হাওড়ায় 6 জন, হুগলিতে 1 জন। মিস্টার গণত্রা, আপনি কিরকম সিচুয়েশন ছিল? আপনি তো সব থেকে ভালো বলতে পারবেন, আপনি ছিলেন। সিচুয়েশন মানে এরকমকে যদি মনের জোরটা যদি হারিয়ে ফেলি তাহলে কাজ করব কি করতে পারবো কি না সেটা একটা চিন্তা থাকে। এবং ছোটবেলায় থেকে এইসব জিনিস নিয়ে নানা রকম ঠিক। কেসে আমি থাকি বলে মনের জোরের বেঁধে যে কোনো কাজে এগিয়ে চলে যাই। আর কালকে যেভাবে দেখলাম কি হাওয়া যদি একটু শরীরকে হালকা রাখবো তাহলে আমাকে উড়িয়ে সাইডে ফেলে দেবে। মানে এরকম ঝড় দেখেছেন আপনি এই কলকাতা শহরে? এই বয়সে আমি প্রথমবার দেখলাম, আমার বয়সে আমি প্রথমবার দেখলাম। ঠিক। এবার এই সিচুয়েশনটা কিরকম ছিল? সিচুয়েশন মানে কারোর শেড কিংবা সাইনবোর্ড পড়ছে, মানে লোককে বলতে হচ্ছে সাইডে চেপে যান। রোডের উপরে গাড়িও হাওয়ার সামনে নিজের রূপটা নিতে পারছে না। আপনি বলছেন এই বয়সে আপনি প্রথম এইরকম ঝড় দেখলেন? প্রথম দেখলাম। আপনি বিভিন্ন বিপদ সবসময় হঠাৎই আসে, জেনে বুঝে কখনো বিপদ আসে না। কালকেও হঠাৎ এলো। আপনার কাছে কিরকম ছিল সেই সময়টা? সেই সময়টা হঠাৎ আমি বাড়ি থেকে নামি কিছু কেনার জন্যে, তা কালুরতলা ক্রসিং এ দেখলাম দমকল দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল, কালুরতলা সেন্ট্রাল দমকল দাঁড়িয়ে সিগন্যালের জন্য সামনে দুটো গাড়ি সাইড দিচ্ছে না, তা আমি ওকে সাইড করালাম, গাড়ি দমকলকে বেরোতে দাও। আর বেরিয়ে আমি ওই দমকলে উঠে গেলাম। আপনি নিজেই দেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি যে আপনি নিজেই তখন গাছ ভেঙে পড়েছিল রাস্তায়, গাছ সরাতে ব্যস্ত ছিল। ফ্যামিলি প্লেসে রেলওয়ে অফিসের ওখানে দুটো গাছ, বিরাট বড় গাছ পড়েছিল, 4টে গাড়ি ভিতরে চাপা পড়ে গেছিল এবং একটা ল্যাম্প পোস্ট। সেই অবস্থায় যানবাহনের কিরকম অবস্থা ছিল? ট্রান্সপোর্টের কিরকম অবস্থা? ট্রান্সপোর্টের অবস্থা যে যার ইচ্ছা মতন গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের গাছ কেটে যদি সাইড না করি তাহলে আমরা সুযোগ পাচ্ছি না, সেই জন্য আমরা ব্যারিকেড করে দিলাম গাছ দিয়ে, যাতে গাড়িটা বন্ধ হয়ে যাক। কেন? অর্থাৎ আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে আপনার এই বয়সে, এবং গতকালও সুজীববাবু বলেছেন যে 72 বছরের মধ্যে এই রকম ধরনের এই প্রথম দেখা গেছে। কারণটা কি বলবেন আপনি সুজীববাবু? বেসিক্যালি প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। আমরা অ্যাকচুয়ালি ধীরে ধীরে বিশ্ব উষ্ণায়নের ফেজটাকে অতিক্রম করে আস্তে আস্তে বিশ্ব হিমায়নের দিকে যাচ্ছি, এটাকে বলা হয়। ঘটনাটা কি ঘটে, এর ফলে বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে ছোট ছোট নিম্নচাপ কক্ষ তৈরি হয়। এরপর নিম্নচাপ কক্ষগুলো তৈরি হওয়ার সাথে সাথে ধীরে ধীরে ভার্টিক্যাল মেঘের বিন্যাসটা বৃদ্ধি পায়। অর্থাৎ গতকাল যে মেঘ ছিল তার গড় গভীরতা ছিল 12 থেকে 15 কিলোমিটার। এবং কিন্তু একটা বিষয় যেটা মুখ্যমন্ত্রীও বললেন, এটাও ঘটনা, যে পূর্বাভাস সেরকম ছিল না, সতর্কবার্তা সেরকম ছিল না, রেডারে ধরা পড়েনি। তার মানে বেসিক্যালি এই ধরনের ঝড় রেডারে ধরা পড়ে না, এবং এটাকে নর্মাল ক্লাইমেটিক অ্যানালিসিসের দ্বারা করা সম্ভব, যেটা অলরেডি মানে আমার যেমন আমি নিজস্বভাবে বেশ কিছু ইনফরমেশন দিতে থাকি বিভিন্ন সাংবাদিকদেরকে, আমার ইনফরমেশন অনুযায়ী দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা ঝড় হতে পারে। তো ঘটনাটা বলি, যে যখন বিচ্ছিন্নভাবে ছোট ছোট কক্ষগুলো তৈরি হয় তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় আসে। এরপর যেটা সবচেয়ে কালকে ক্ষতি সাধন করেছে কলকাতার দুপুরবেলার টেম্পারেচারের বৃদ্ধিটা। আকস্মিকভাবে কালকে একটা এক্সেসিভ টেম্পারেচার বেড়ে গেছিল, যার ফলে লোকালি কলকাতা ছিল সবচেয়ে পাওয়ারফুল লো প্রেশার সেন্টার। এবং এর ফলে বিচ্ছিন্নভাবে যে ঝড়ের কক্ষগুলো তৈরি হয়েছিল, একটা ছিল মূলত মুর্শিদাবাদের উপরে এবং আরেকটা ছিল নদিয়া এবং উত্তর 24 পরগনার উপরে। এই দুটো নিম্নচাপকে খুব শক্তি দিয়ে কলকাতা আকর্ষণ করে, যার ফলে দুটো ঝড়ই কলকাতা মুখী হয় এবং একটার পরে আরেকটা 13 মিনিট বাদে আবার একটা ঝড় আছড়ে পড়ে। কালকেই বলেছিলাম আপনাদেরকে যে এর পরের ঝড়টা যেটা 100 কিলোমিটার বেগে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেটা কিন্তু কলকাতার মধ্যে আর ঢুকবে না, কারণ এই ঝড়ের বৈশিষ্ট্যটা এটাই, একবার ঝড় হয়ে যাওয়ার পর যখন আকস্মিকভাবে টেম্পারেচারটা ফল করে যায় তখন কিন্তু ঝড় আর এগোবার মতো শক্তি পায় না, ফলে মূল শক্তিটাই হচ্ছে এখানে টেম্পারেচার। এবং সেই কারণেই 84 কিলোমিটার 13 মিনিটে
মিনিটের মধ্যে 84 কিলোমিটার এবং 98 কিলোমিটার বেগে, অর্থাৎ বলা যায় 100 কিলোমিটার বেগে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ঝড়। আমরা যদি একটু ঝড়ের চরিত্রটা দেখি, গত সন্ধে কয়েক বছরের মধ্যে সব থেকে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হয়েছিল এই শহর কলকাতা এবং হাওড়া। আবহাওয়াবিদরা বলছেন এটা প্রাক বর্ষার কালবৈশাখী, যা পূর্বাভাস বা সতর্কতার দিক দেওয়া যায় না, যার উৎসস্থল ছিল পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ। দেখে নেওয়া যাক। মঙ্গলবার সন্ধ্যেবেলা প্রবল ঝড় আছড়ে পড়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভরা অফিস টাইমে 13 মিনিটের জোড়া কালবৈশাখীর দাপটে কেঁপে উঠেছিল কলকাতা। পরিস্থিতি স্বাভাবিক হতে রাত কাবার। বিধ্বংসী এই ঝড় আসলে প্রি মনসুন বা প্রাক বর্ষার কালবৈশাখী বলছেন আবহাওয়াবিদরা। প্রথম ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 84 কিলোমিটার, দ্বিতীয়টির গতিবেগ ঘন্টায় 98 কিলোমিটার। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে 2012 ঘন্টায় 96 কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়েছিল শহরে। 2013 কালবৈশাখীর গতিবেগ ছিল ঘন্টায় 116 কিলোমিটার। 2018 পয়লা এপ্রিল ঘন্টায় 84 কিলোমিটার বেগে কালবৈশাখী আসে শহরে। ছোট মেঘপুঞ্জ থেকেই এমন কালবৈশাখীর উৎস। ঘূর্ণাবর্ত বা অক্ষরেখার জেরে জলীয় বাষ্প ঢুকে জমাট বেঁধে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। তার থেকেই তৈরি হয় মেঘপুঞ্জ, আবহবিদদের ভাষায় সেল। এই সেলের শক্তির উপরই নির্ভর করে কালবৈশাখীর গতি প্রকৃতি। মঙ্গলবার দুপুর 2টোর পর থেকে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে সেল তৈরি শুরু হয়। বিকেল 4টের পর সেল তৈরি হয় হুগলি ও পূর্ব বর্ধমানে। আরেকটা সেল তৈরি হয় উত্তর 24 পরগনা ও নদিয়ায়। 6:55 নাগাদ হুগলি ও পূর্ব বর্ধমান সীমানায় এই দুই মেঘপুঞ্জ মিলে শক্তিশালী আকার নেয়। সেই সেল হুগলি ও হাওড়া হয়ে সন্ধ্যে 7:20 কলকাতার বুকে আছড়ে পড়ে শক্তিশালী কালবৈশাখী হয়ে। এরপর 24 পরগনা হয়ে বাংলাদেশের দিকে চলে যায় বিধ্বংসী ঝড়। একটা 84 কিলোমিটার স্কল হয়ে যাওয়ার পর উইন্ড স্পিড ছিল মোটামুটি 50-60 করতে করতে আবার একটা পিক, যেটা 98 কিলোমিটার পার আওয়ার্স। ওই জন্য ইম্প্যাক্টটা অনেকটাই বেশি হয়েছে, যেহেতু ডিউরেশন অফ স্ট্রং উইন্ড বেশি ছিল, ইম্প্যাক্টটা বেশি। পরপর দুবার ঝড় ছাড়াও আধ ঘন্টা ধরে চলে ঝোড়ো হাওয়া। সেই হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 50 কিলোমিটার। হাওয়া অফিসের হিসেবে এতক্ষণ ধরে চলা ঝড় কমই দেখা গেছে কলকাতায়। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঝড়ের যে অভিঘাত ছিল সেই অভিঘাত ব্যতিক্রমী অভিঘাত। এই রকম অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় কারো হাতে নেই, ঠিকই, কিন্তু আমরা কতটা তৈরি মিস্টার বেগ? আমরা তো সবসময় আমাদের দপ্তরে রেডি পজিশনে আছি। আমাদের ছেলেদেরকে একদম স্ট্যান্ড বাই পজিশনে রাখা হচ্ছে। কালবৈশাখীর সিজনে টিম তৈরি করে রাখছি আমরা। কিন্তু এটা তো নর্মাল কালবৈশাখী নয় না, তাহলেও আমরা পূর্বাভাস পাই আর না পাই, ইন দ্য ইভিনিং আমরা আমাদের এটা রুটিন কাজ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা রুটিন করে একটা টিম, দুটো টিম, তিনটে টিম, চারটে টিম এরকম করে পরপর টিম সাইজ করে রেখে দিই। এবারে প্রয়োজন অনুসারে ফার্স্ট টিম বেরোবে, সেকেন্ড টিম বেরোবে, থার্ড টিম বেরোবে, পরপর বেরিয়ে যাবে। এবার যতটা লাগে, আমার যতটা টিম যাচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পাঠাতে থাকবো। এইরকম কি হয় যে একটা এলাকায় কাজ করে তারপরে আরেকটা এলাকায় এইরকম ভাবে আপনারা ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট থাকে, নাকি একসাথে বিভিন্ন জায়গায়, যদি গোটা কলকাতাতেই এরকম অবস্থা হয় গতকালকের মতো, তাহলে একটা টিমই গোটাটাতেই করতে পারবে? এটা সম্ভব নয়, আমরা ভাগ করে দিই। আমরা এখন তো মোবাইলের সবার কাছে মোবাইল হয়েছে, মোবাইলের আমরা কানেকশন করে দিই যে তোমরা কাজ করো। একটা টিম গিয়ে কাজ করা শেষ করলেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন দিও। নেক্সট আমরা বলে দিচ্ছি তোমার পাশাপাশি কোনটা আছে। মনে করো শিয়ালদায় হয়েছে, শিয়ালদার পরে একটা ট্যাংরায় হবে, কি আপনার আর পাশে কোনো অঞ্চলে মানে অগ্নিকাণ্ড হোক বা ঝড়, একই রকম প্রস্তুতি থাকে মোটামুটি, একই রকম। কারণ বিপদ তো আমরা বারবার বলছি, বিপদ তো আর জানিয়ে বুঝিয়ে আসে না। সেই ক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত থাকেন? আমরা অলওয়েজ প্রস্তুত থাকি, ডে এবং নাইট 24 আওয়ার্স আমাদের টিম রেডি থাকে। যারা মর্নিং শিফটে করছে ডিউটি, তাদেরকেও আমরা স্ট্যান্ড বাই রাখছি উপরে, তোমরা রেস্ট করো। যেমন আমরির ক্ষেত্রে হয়েছিল, আমরির ক্ষেত্রে প্রচুর আমাদের ছেলের প্রয়োজন হয়েছিল। তখন আমরা যারা ডিস্টেন্সে বাসা নিয়ে আছে, মানে ফ্যামিলি নিয়ে আছে, তাদেরকে মানে উইদিন শর্ট পিরিয়ডে আসতে হবে।
ম্যাডাম কি বলবেন, মানে 100 কিলোমিটারের কাছাকাছি গতিবেগে যদি ঝড় আছড়ে পড়ে তাহলে কি এটাই স্বাভাবিক? 250-র ওপরে গাছ, এবং যেটা আমরা পরিসংখ্যান পাচ্ছি সেটা কিন্তু বড় রাস্তার অলিতে গলিতে আরো বহু গাছ পড়েছে, এটা কি স্বাভাবিক? দেখুন, ঝড়ে গাছ উপড়ায় এটা একটা ঘটনা, এটা আমরা সবাই জানি। এবার আপনি যেটা বললেন যে পরিকল্পনাহীনভাবে গাছ লাগানো হয়েছে কিনা, আমরা যখনই কোনো নগরায়ন বা সৌন্দর্যায়ন করি আমরা গাছ লাগানোর একটা পরিকল্পনা করি, কিন্তু সেটার কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক দিক আমাদের দেখতে হবে। আমরা উদ্ভিদবিদরা যেটা বলি, স্ট্রিট সাইড ট্রি বলে কতগুলো বিশেষ গাছ আছে, সেগুলো প্রথমত হচ্ছে গাছের বৃদ্ধিটা কি ধরনের হবে। যখনই এরকম কোনো ঝড় আসবে তার নিজস্ব একটা ক্ষমতা থাকবে যে তাকে প্রতিরোধ করা। আমরা সবাই জানি, এটা আমরা ছোট বয়স থেকে জানি যে একটা গাছ মাটিতে লেগে থাকে তার শিকড়ের দ্বারা। তাহলে এই যে গাছ উপড়ালো তার মানে তার শিকড় দুর্বল, প্রথমেই আমাদের ধরে নিতে হবে শিকড় দুর্বল। এবং আমরা সবাই জানি শহরে যে নিচে কত পাইপলাইন যায়, কত যায়, এবং মাটি ক্রমশ কমে যাচ্ছে, নুড়ি পাথর। আমরা যখন যে জায়গা যে কোনো জিনিস দিয়ে আমরা বুঝিয়ে দিই, ওপরে একটা 6 ইঞ্চি বা 10 ইঞ্চি মাটি ফেলে আমরা গাছ লাগিয়ে দিই, তাহলে শিকড়টা কোথায় বাড়বে? গাছের শিকড় বাড়ার জন্য তো আমার একটু মাটি দরকার, প্রশস্ত জায়গা লাগবে। 1 নম্বর, আমরা সবাই এখন গাছ লাগানো নিয়ে খুব সচেতন, কিন্তু একটা প্রশ্ন, বৃদ্ধি হচ্ছে কিনা ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে কেন? আমরা ওপরে দেখছি গাছ খুব ভালো বাড়ছে, পাতা ফুল ফল। এখন জানেন আপনারা বিভিন্ন রকমের হরমোন দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, বিদেশি গাছ এনে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই গাছের শিকড়ের গ্রোথ ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখছি না। যার জন্য এরকম কোনো ঝড় আসলেই সেই যদি শিকড় ভালোভাবে গ্রোথ না হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে গাছ উপড়ে যাবে। আমি আসবো, সুদীপ বাবু কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, মানে বলা কলকাতার মাটির একটা অদ্ভুত নেচার আছে। মাটির একদম ওপরেরটা হচ্ছে একদম লুজ একটা পলির স্তর, আমরা বলি কালীঘাট শিলাস্তর, কালীঘাট ফরমেশন। তার নিচে রয়েছে একদম নুড়ি কাঁকর পলি ইত্যাদি মিশ্রিত একটা মিশ্র স্তর, যে মিশ্র স্তরের ঠিক ওপরেই কিন্তু আমাদের জলবাহী শিলাস্তরগুলো থাকে। আমাদের কলকাতায় যেটা হয়েছে, প্রচুর পরিমাণে ভৌমজল আমরা বিভিন্ন পারপাসে তুলে নিয়েছি, যে কারণের জন্য কলকাতাতে দ্রুত ভৌমজলের স্তর অবনমিত হচ্ছে। এবারে শুষ্ক ঋতুগুলোতে যখন মাটি জলটা থাকে না, তখন তারা পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলকে মাটির তলায় টেনে নিয়ে আসে। যখন এই জলটাকে টেনে নিয়ে আসে তখন ফাইন সেডিমেন্টসগুলো একটা প্রান্ত থেকে ধুয়ে আরেকটা প্রান্তের দিকে স্থানান্তরিত হয়, যে কারণের জন্য আলটিমেটলি যে সমস্ত অঞ্চলে গাছগুলো আছে দেখা যাচ্ছে সেই গাছগুলো কিন্তু একটা ফাঁপা মাটির ওপরে। ফলে কলকাতাতে একটু শক্তিশালী যদি ঝড় হয় তাহলে গাছ এমনিতেই পড়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পরিকল্পনার ক্ষেত্রে সমস্যা, আমাদের সংরক্ষণ পরিকল্পনা, আমাদের সচেতনতার অভাব বলা যায়। সেই সচেতনতার অভাবের জন্যই আজকে এই রকম পরিস্থিতি, যার ফলে শহরের মধ্যেই 250-র ওপরে গাছ পড়লো উপড়ে, এবং সল্টলেকে আরো শতাধিক গাছ, এবং এই গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এই শহরে। আমি মিস্টার গণত্রা আপনার কাছে আসবো। কিরকম, মানে এই রকম সিচুয়েশন আগে দেখেননি আপনি বলছেন। কলকাতা শহর কি আসলে প্রাকৃতিক দুর্যোগ হলে পরে, বড় কিছু হলে পরে আপনার কি মনে হয় যে বিপদজনক কলকাতা শহর এই মুহূর্তে? নিশ্চয়, কেন এইসব জিনিস তো বলে আসে না, হঠাৎ আসে। তখন যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকে, এটা আছে কি বাঙালির মাটির মধ্যে অত ভালোবাসা আছে লোকের মধ্যে, মনের মধ্যে, যে যে কোনো লোকের জন্যে বেরিয়ে পড়ে, আরে ও অসুবিধা, চল ওকে মেডিকেল পৌঁছিয়ে দিক, এই অসুবিধা, মানে এটা ভিতরের ভালোবাসাটা। এই যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভেতর থেকে আসছে, অবশ্যই এটা অনস্বীকার্য, আপনি যেভাবে কাজ করে গেছেন। কিন্তু আপনি সহযোগিতা পান কিভাবে? সহযোগিতা পান বা কোঅপারেশন কোন দিক থেকে হয় এইসব কাজ? সহযোগিতা পাওয়ার মধ্যে যাদের সঙ্গে কাজ করছি তারা অ্যাকসেপ্ট করছে কি না আমাকে, সেটা আমাকে দেখতে হচ্ছে। প্লাস আমার জন্য ওকে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও দেখতে হচ্ছে। তার মধ্যে মাইন্ডটাকে বিজি রেখে কাজটা কিভাবে তাড়াতাড়ি তুলে বের করব যাতে কম ক্ষতি হয়। আজকে যখন আমরা দেখছি যে আপনি গাছ সরানোর কাজে ব্যস্ত, সাথে দমকল কর্মীরা কিছু রয়েছেন, কিন্তু অন্য কাউকে আমরা দেখছি না সেরকম ভাবে, মানে সাধারণ মানুষকে বলছি, সেই সহযোগিতার কথা বলছি, সেই হেল্পের কথা বলছি। এটা
এটা মানুষের মধ্যে একটা ছোটোবেলা থেকে আমার এটা স্বভাব, কারো কষ্ট হলে আমার নিজের মন ভালো লাগে না। এখন আমাকে একটা রুটি খেতে দিলে আমি হয়তো রুটি ভাঙতে পারবো না, কিন্তু কোনো জায়গায় কিছু হয়ে গেলে আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, তখন নিজেকে আমি সামলাতে পারি। মঙ্গলে যে দুর্যোগ, সেই দুর্যোগে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল কলকাতা। মঙ্গলবার রাতের দুদফায় কালবৈশাখীর ঝড়, আর তাতেই লণ্ডভণ্ড শহর কলকাতা, লণ্ডভণ্ড সল্টলেকও, সব জায়গায় ঝড়ের দাপটে গাছ পড়ে বন্ধ রাস্তা। দেখে নেওয়া যাক ঠিক চিত্রটা কি ছিল। বেনজির জোড়া কালবৈশাখী, আর তাতেই তছনছ তিলোত্তমার বেশ কিছু অংশ। ঝড়ের দাপটে ভেঙে পড়া গাছে অবরুদ্ধ শহরের বহু রাস্তা, অনেক জায়গাতেই তার ছিঁড়ে বিপত্তি। ঝড়ের দাপটে বেসামাল দশা পুরনো কলকাতার। বাগবাজারের ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়েছে বাড়ির গায়ে, আতঙ্কিত বাড়ির বাসিন্দারা। মঙ্গলবারের কালবৈশাখীতে শহরের অন্যান্য জায়গার মতো কাঁকুর গাছেতেও ভেঙে পড়ে গাছ। ভাঙা গাছের ডাল ঝুলে থাকায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় মানুষকে। সল্টলেকের অন্যতম ব্যস্ত এলাকা করুণাময়ী, সেখানেও গাছ ভেঙে পড়ায় বিপত্তি। ইএফ ব্লকে গাছ উপড়ে পড়ায় বন্ধ একদিকের রাস্তা। ঝড়ে খারাপ অবস্থা বিএল ব্লকেরও, গাছ ভেঙে পড়ে রয়েছে বাড়ির উপরে। টালিগঞ্জ থানার পাশেও ঝড়ে গাছ উপড়ে একটি বাড়ির উপরে পড়ে, ফলে ক্ষতি হয় বাড়িটির। পরে পুরকর্মীরা গিয়ে গাছটি কেটে ফেলে। ঘটনাস্থলে ছিলেন 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরো চেয়ারপারসন মালা রায়। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সমস্যায় বেহালার কর্ণশ্রী এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। রাত থেকে দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎ সংযোগ। সকালে অবশ্য সিএসসির কর্মীরা কাজে হাত লাগায়, ফলে দুপুরের দিক থেকে সমস্যা মেটে। গার্ডেন ব্রিজ পুরসভার 138 নম্বর ওয়ার্ডের ঝড়ের দাপটে বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে, ফলে ক্ষতি হয়েছে বাড়িটির। আলিপুর জাজেস কোর্টে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত 5 নম্বর এজলাস। সব মিলিয়ে সরকারি হিসাবে কলকাতা শহর জুড়ে মঙ্গলবারের ঝড়ে ভেঙেছে 250টি গাছ। কম বেশি ক্ষতি হয়েছে 450 বাড়ির। কলকাতা পুরসভার মেয়রের ঘোষণা, ঝড়ের তাণ্ডবে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন কলকাতা পৌর এলাকায় যে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য, এবং যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে সেইগুলোকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। পুরকর্মীদের চেষ্টায় অবশ্য দুপুরের পর থেকেই কলকাতার অবস্থার অনেকটা উন্নতি হয়। ঝড়ের আঁচ সামলে ফের কর্মমুখর মহানগরী। নিউজ 18 বাংলা। 72 বছর আগে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, তারপরে এই প্রথম কলকাতায়। কি ঘটেছিল 72 বছর আগে, এই তথ্য, এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তবে তার আগে মিস্টার বেগ, আপনার কাছে আসবো যে যাই হোক না কেন বিপর্যয় মোকাবিলা দপ্তর তো একা কিছু করতে পারে না, একটা সমন্বয় দরকার। আজকে বহু জায়গা থেকে অভিযোগ এসেছে যে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ করতে পারছে না। সিএসসি বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, সেই বিদ্যুতের সংযোগ না কাটার জন্য আপনাদের এই সমন্বয়ের বিষয়টা কি করে হয়? আমরা প্রি ডিজাস্টার একটা মিটিং করি। এটা আগেই আমরা ঠিক করে নিই যে এই মনসুন সিজনের আগে একটা আমরা কোঅর্ডিনেশন মিটিং করি। এটা আপনার সব দপ্তর থাকে, মেট্রো থাকে, ক্যালকাটা কর্পোরেশনের লোকজন থাকে, ফায়ার থাকে, রেলও থাকে, সব থাকে। ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টস একসাথে এসে আমাদের লালবাজারে মিটিং করেন, এবং প্রত্যেকের আমরা একটা বের করি, আপনার কি বলে ওটাকে, একটা ম্যাগাজিন আকারে বের করে দিই। ওতে সবার ডিপার্টমেন্টের ফোন নাম্বার থেকে কন্ট্রোল রুমের নাম্বার সবার সাথে এই করা, কোঅর্ডিনেশনটা যাতে পোক্ত হয়, পাকাপোক্ত হয় একদম, সেটা করে ফেলি আমরা আগে থেকে। প্রত্যেক বছরই সেটা করা হয়। তারপরে প্ল্যান করা, প্রি মনসুন প্ল্যান ওটাই বলা হয়। তো এটা করে নিয়ে আমরা করি কি, আমাদের দরকার হলে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হবে। তো আমার কন্ট্রোল রুম আছে, যে ওকে আমরা কন্ট্রোল রুমের যে অফিসার ইনচার্জ থাকেন, তিনি যেটা দরকার মনে করেন যে ফায়ার ব্রিগেডকে দরকার না, সিএসসি দরকার না, রেলকে দরকার, সঙ্গে সঙ্গে আপনারা আমরা ইনফরমেশন দিয়ে দেন।
প্রথম দেখছি যে এখানে ল্যাম্পপোস্টটা পড়েছে উইথ গাড়ি গাছ নিয়ে পড়েছে, এখানে একটা হ্যাজার্ডস আছে, এই হ্যাজার্ডসটাকে আমরাকে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে খবর দিতে হবে। তখন ওরা কি করে, সঙ্গে সঙ্গে খবর দিতে হবে কন্ট্রোল রুমে, তখন ওদের লোক এসে পৌঁছে যায়। এই সমন্বয় কোথাও একটা অভাব ছিল, সেই কারণেই হাওড়াতে আজকে মেয়র পরিষদ সবাই আজকে বলেছেন, অভিযোগ করেছেন সিএসসির উপরে, এবং কোথাও একটা গাফিলতি সেই বিদ্যুৎ দপ্তর থেকে নিশ্চয়ই ছিল, এবং সেই কারণেই আজকে বহু জায়গায় গাছ কাটতে গিয়ে গাছ, আমরা যেটা বললাম মাটির চরিত্র থেকে আরম্ভ করে অনেক কিছুর দায় রয়েছে, আমাদের সচেতনতার দায় রয়েছে, কিন্তু সৌন্দর্যায়ন এটাও একটা বড় বিষয় আমাদের শহরে বিভিন্ন জায়গায়। সৌন্দর্যায়ন দরকার, প্রয়োজন, তার জন্য কি গাছের ক্ষতি হচ্ছে? না, সৌন্দর্যায়ন শুধু নয়, গাছ তো আমাদের শহরে দরকারি, আবহাওয়াকে অক্সিজেন যোগাবে তো গাছ, সেটা আমাদের শহরে তো জনসংখ্যাও বেশি এবং গাড়ি ঘোড়া চলছে, গাছ আমাদের দরকার। কিন্তু গাছ যখন আমরা লাগাবো তখন দেখতে হবে কোন গাছটাকে আমরা বাছবো। গাছের অনেক গাছ আছে আপনারা জানেন যার মূল কাণ্ডটা খুব বড় এবং মোটা, এবং কিন্তু তা আগে যেই কারণটা বললাম, শিকড় তো দুর্বল হচ্ছেই শহরে বিভিন্ন কারণে। সেই জন্য আমাদের উদ্ভিদবিদদের সাথে একটু কিন্তু যোগাযোগ করা দরকার কলকাতা পুরসভা গাছ লাগানোর আগে। আরেকটা হচ্ছে গাছের স্বাস্থ্য রক্ষাটাও কিন্তু পুরসভার থেকে দায়িত্ব নিতে হবে। গাছের স্বাস্থ্য রক্ষা প্রথমত হচ্ছে শিকড় এবং শিকড়ের বৃদ্ধি, আরেকটা হচ্ছে দেখবেন বছরে বছরে গাছ বেড়ে গেলে প্রুনিং করা হয় বা গাছ ছেঁটে দেওয়া হয়। ধরুন আপনি একটা আবাসনে গাছ লাগিয়েছেন বাড়ির সামনে, আপনার বাড়িতে গাছ ডালটা ঢুকে যাচ্ছে বলে আপনি বছর বছর কেটে দিচ্ছেন, কাজে গাছের ব্যালেন্স হারিয়ে গেল। তা আমার একটা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি একসাথে, প্রথম কাজ আমার মতে যেই গাছগুলো পড়ে গেছে সেই গাছগুলো কিন্তু কি গাছ, তার প্রকৃতি কি, এখন থেকে সেই ডেটাটা। আমরা আলোচনা করছিলাম যে সমন্বয়, আসলে সমন্বয়টা যদি ঠিকঠাক থাকে অনেক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখানে মিস্টার গণত্রা রয়েছেন এবং তার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সমন্বয়ের মাধ্যমে অনেক বড় বিপর্যয় সামলানো গেছে। মিস্টার বেগ, কি বলবেন, কি ধরনের বিপর্যয় আপনারা একসাথে কাজ করেছেন? যেমন একটা বড় ইনসিডেন্ট ছিল আমরিতে যেটা আগুন লেগেছে, ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, সেক্ষেত্রে আমরা ফায়ার ব্রিগেড, আপনার সিএসসি এবং আদার্স ডিপার্টমেন্ট যেসব আমাদের সহযোগিতা করেছিলেন, তার মধ্যে আমরা দেখেছি যে কোঅর্ডিনেশন ছাড়া কোনো কাজ সে সঠিকভাবে করা যায় না। যেটা আমরা করছি সেটা তার আরও পাশে আরেকজনের প্রয়োজন হয়, সেটা তারা হেল্প করেন। যেমন আমরা একটা ওয়াল কাটছি মনে করুন, সেই ওয়াল কাটার জন্য যে যন্ত্রটা আমাদের কাছে আছে, হ্যাঁ, রোটারি রেস্কিউ স বলে ওটাকে দিয়ে আমরা ওয়াল কাটছি। তাদের কাছে ভালো শাবল আছে মনে করুন, হ্যাঁ, সেটা দিয়ে ওটাকে ঠেলে ভেঙে দিতে পারছি। তো এরকম ওর কাছে যে যন্ত্রপাতিটা আছে সেটা আমাদের কাছে নেই হয়তো, আমাদের কাছে যে যন্ত্রটা আছে তারা এইভাবে আমরা সমন্বয় সাধন করে থাকি। এই সমন্বয় সাধনের মধ্যে মিস্টার গণত্রার মতো যদি আরো মানুষ এগিয়ে আসেন, তাহলে হয়তো এই কলকাতা শহরের মানুষকে অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে বা অন্য বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব। আমি ম্যাডাম আপনার কাছে যাব যে কি কি গাছ লাগানো উচিত, কি বলবেন, শহরে, রাস্তায় হোক, আবাসনের ধারে হোক? দেখুন, গাছ অনেক রকমই আছে, যেগুলো যেমন ধরুন ছাতিম জাতীয় গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। এই আমি যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, এই যে 250 গাছ পড়ে গেছে, আপনি উপড়ে গেছে কলকাতায়, আপনারা দেখাচ্ছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তা সেই গাছ কোন কোন গাছ পড়লো এবং তার পারিপার্শ্বিক অবস্থা কি এবং তার শিকড়টা কীরকম, এইটা কিন্তু কোনো একজন উদ্ভিদবিদ বা গ্রুপ অফ বটানিস্ট যদি একটু অ্যানালিসিস করে, তাহলে কিন্তু আমাদের একটা ডেটা সংগ্রহ হয়। তাহলে সেইটা গবেষণা করে আপনারা বলতে পারবেন যে আসলে এই ধরনের গাছ লাগানো উচিত, এই ধরনের গাছ লাগানো উচিত নয়। এখনো এরকম লিস্ট দেওয়া যায় প্রচুর, আপনি দেখবেন কৃষ্ণচূড়া, রাধাচূড়া খুব পড়ে যায়, অথচ আমরা কিন্তু ওটা লাগাই কারণ ফুলগুলো ভালো ফোটে, দেখতে সুন্দর লাগে, কিন্তু এই গাছটা অনেক পরে আমি দেখেছি, আরেকবার আগে আয়লার সময় দেখেছি। কাজে এই যে গাছগুলো, প্রথমত হচ্ছে গাছ বাঁচতে হবে আমাদের, খুব বড় ট্রি কলকাতা শহরে না লাগিয়ে শ্রাব বা বুশি টাইপ যেগুলো গাছ সেগুলো লাগানো। দ্বিতীয়ত হচ্ছে কলকাতা শহরে অনেক গাছ কিন্তু ছত্রাকজনিত রোগে ভোগে,
দেখবেন কাণ্ডের সেইখান ভেতরটা থেকেই ফাঁকা দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকেই পড়ে যায়। অনেক সময় আমরা পড়ে দেখেছি যায়। ঝড় ছাড়াও ছাড়াও স্বাভাবিক পড়ে যায়। সময় পড়ে যায়। এবং সেটা কিন্তু মনিটর করার জন্য সেটাই আমার উচিত। মনে হয় না একদম। কেউ আছে সুজিতবাবু, এখানে বলবো 72 বছর আগে কি ঘটেছিল? 1946 সালের 27 এপ্রিল, অ্যাকচুয়ালি টাইমটা সঠিকভাবে বলা মুশকিল। তো প্রথম যে সাইক্লোনটা আছড়ে পড়েছিল কালবৈশাখী হিসেবে, সেটার গতিবেগ ছিল 84 কিলোমিটার পার আওয়ার। পরবর্তীকালে আবার একটা সাইক্লোন আছড়ে পড়েছিল 32 মিনিট বাদে, সেটা ছিল 76 কিলোমিটার পার আওয়ার। এই ঝড়ে অর্থাৎ 1946 সালে যেটা হয়েছিল, হ্যাঁ, সেই 1946 সালকে হার মানিয়েছে হ্যাঁ, এবারের অনেক- ঝড় অনেক- সময় এবং গতিবেগের মধ্যে পুরোটাই। এবং পুরোটাতেই। তখন অ্যাকচুয়ালি কলকাতার পপুলেশনও অনেক কম ছিল, গাছপালার সংখ্যা অনেক বেশি ছিল, ক্ষয়ক্ষতি কিন্তু ওই তখন জন্য কম ক্ষয়ক্ষতির হয়েছিল। পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম হয়েছিল। রিপোর্টেড হচ্ছে 2 জন মারা গেছিলেন এই ঝড়ে। আচ্ছা, 1946 সালে 84 কিলোমিটার বেগে এবং 32 মিনিট পরে আবার ঝড় এসেছিল। কিন্তু আজকে আমরা যে ঝড় দেখলাম, সেই ঝড় মাত্র 13 মিনিটের ব্যবধানে এবং 98 কিলোমিটার, 84 কিলোমিটার। প্রাকৃতিক বিপর্যয় কারো হাতে নেই ঠিকই, কিন্তু আমরা যেন সমন্বয়ের মাধ্যমে এই শহরকে রক্ষা করতে পারি, এই রাজ্যকে রক্ষা করতে পারি, সাধারণ মানুষকে আমরা রক্ষা করতে পারি। এই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শেষ করছি সাদা কথা কালো কথা।